মহান কাজ করার একমাত্র উপায় হলো আপনি যা করেন তা ভালোবাসেন। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভৌতবিজ্ঞান বিষয়ে যেসব প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করছিলাম। তোমাদের পরীক্ষাও প্রায় সামনাসামনি চলে এসছে এবং আমরাও প্রায় এটা কমপ্লিট করতে যাচ্ছি, আর হাতে গোনা কয়েকটা স্কুল রয়ে গিয়েছে, ওটাও আমরা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে ফেলব। তো যেমন আমরা আগের ক্লাসগুলো দুটো পার্টে কমপ্লিট করেছিলাম, আজকেও আমরা ঠিক একই রকমের দুটো পার্টে কমপ্লিট করব। আর এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদেরকে একটু বলবো এই রুটিনটা দেখে নাও। এই রুটিন অনুসারেই ক্লাস হয়ে থাকে। তো এরপরে আমরা কন্টিনিউ ক্লাসটাকে শুরু করতে যাচ্ছি। এখন পেনটা নিয়ে নিই। যেখানে প্রথম কোশ্চেন আমাদের কি বলছে, সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক অপশান ডি পর্যন্ত রয়েছে, চারটির মধ্যে কোনটি হবে? অপশান এ। নেক্সট, কোন উপসর্গ দ্বারা 10⁻³ প্রকাশ করা হয়? সেটা মিলি। নেক্সট, নিচের কোন লেখচিত্রটি ইউ প্রাথমিক বেগ সম্পূর্ণ সমমন্দনযুক্ত গতি নির্দেশ করে? অপশান সি। নেক্সট, এখানে ছোট্ট একটা ম্যাথ রয়েছে, এটা এই যে এখানে তুলে ধরেছি, দেখে নেব। 10 কেজি ভরের একটি বস্তু 1 মিটার উচ্চতা থেকে নিচে পড়লে বস্তুটির স্থিতিশক্তি, তাহলে এখানে স্থিতিশক্তি কতটা হ্রাস পেয়েছে সেটা আমরা নির্ণয় করব। ধরি বস্তুটি ঠিক এখানে ছিল, তো যখন বস্তুটি উপরে ছিল তখন স্থিতিশক্তি mgh, যখন বস্তুটি নিচে পৌঁছে যায় তখন এর স্থিতিশক্তি হয় 0। ওকে, তাহলে আমরা যখন বস্তুটি উঁচু অবস্থাতে ছিল তখন আমরা স্থিতিশক্তিটি নির্ণয় করে নেব। লিখব যে বস্তুটি উপরে থাকা অবস্থায় স্থিতিশক্তি mgh। তো m এর মান কত? 10 কেজি। g এর মান প্রশ্নে দেওয়া রয়েছে 10, h এর মান 1, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 100। বস্তুটি নিচে থাকা অবস্থায় স্থিতিশক্তি সমান 0। তাহলে এখানে লিখে নেব যে স্থিতিশক্তি হ্রাস, স্থিতিশক্তি কতটা হ্রাস পেয়েছে? 100। এটা হচ্ছে জুল হবে, এদিকেও 0 জুল, 100 - 0 জুল, অর্থাৎ এটাও জুল করো, অর্থাৎ আমরা পাচ্ছি কত? 100 জুল। এই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান বি। তাহলে আমরা এখানে মার্ক করে নেব অপশান বি। নেক্সট, পরবর্তী প্রশ্ন কি বলছে, অনেক প্রতিধ্বনি একসঙ্গে শোনা গেলে তাকে বলে অনুরণন। পরবর্তী প্রশ্ন, বরফ যখন গলে তখন তার উষ্ণতা বাড়ে। নেক্সট, এখানে একটি ছোট্ট সিম্পল ম্যাথ রয়েছে, এটা একটু দেখে নিই। 0.001 মোল জলের ভর কত? এখানে চারটি অপশান রয়েছে। তো প্রথমত জল বলেছে, জলের সংকেত কি হয়ে থাকে? H2O। এর আণবিক ভর H এর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O এর জন্য 16, অর্থাৎ পাচ্ছি 2 + 16 = 18 গ্রাম। তাহলে আমরা লিখে নেব যে 1 মোল জলের ভর সমান 18 গ্রাম। তাহলে
0.001 মোল জলের ভর সমান হবে 18/1 ইন্টু 0.001। এই পয়েন্ট উঠে গেলে পয়েন্টের পরে 3টি সংখ্যা রয়েছে, একের পিঠে 3টি শূন্য বসে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি 0.018 এত গ্রাম। অপশান ডি সঠিক উত্তর। আমরা এখানেও অপশান ডি মার্ক করে নেব। নেক্সট বলছে Cl পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? Cl এর কমাঙ্ক হয়ে থাকে 17, ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, 7, তাহলে শেষে হচ্ছে 7, অপশান সি। নেক্সট বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? 7। নেক্সট অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয় কোন যৌগ? AlOH এর হোল 2। নেক্সট একটি ইমালশন হলো সেটি দুধ। নেক্সট জলে স্থায়ী ক্ষরতার কারণ MgSO4। দুটি অমিশ্রণীয় তরলের পৃথককরণের পদ্ধতি সেপারেটলি ফানেল। নেক্সট 2 দাগের প্রশ্ন, যেখানে বলছে নিউটনের SI একক কি? নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এখানেও একটা সিম্পল ছোট একটা ম্যাথ রয়েছে, এর অ্যান্সারটি এখানে দেখে নেব। 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার হলে 1 ml জলের ভর গ্রাম এককে কত? তো আমরা জানি যে 1 কেজি সমান হয়ে থাকে 1000 গ্রাম, 1 লিটার সমান কত হয়? 1000 ml। তো এই যে লাইনটা দেওয়া রয়েছে 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার, একে আমরা লিখতে পারি 1 লিটার জলের ভর 1 কেজি। ওই জিনিসটাকেই এখানে একটু অল্প ভাষায় ঘুরিয়ে লিখেছি। তো 1 লিটার সমান আমরা কত লিখেছি? যে 1000 ml জলের ভর 1 কেজি সমান কত? 1000 গ্রাম। তাহলে আমাদের প্রশ্নে রয়েছে 1 ml জলের ভর কত? যে 1000/1000, এটা হচ্ছে 1000 গ্রাম বাই 1000 ml ইন্টু 1 ml। ml কেটে গেল, 1000 কেটে গেল, তাহলে থাকছে কি? 1 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার ওখানে করে দিলাম, দেখে নিও। নেক্সট বলছে 1 অ্যামস্ট্রং সমান কত মিটার? 10⁻⁻10 মিটার। ওকে, ক্ষমতার মাত্রা কি? ক্ষমতার মাত্রা হয়ে থাকে ml² T⁻⁻3। নেক্সট পরবর্তী কোশ্চেন এখন আমরা, আচ্ছা এটা আমরা তো করে নিয়েছি। নেক্সট বলছে বল, ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্ক কি? যে F সমান ma। F হচ্ছে বল, m হচ্ছে ভর, a হচ্ছে ত্বরণ। নেক্সট পাখির আকাশে ওড়া নিউটনের কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়? তৃতীয় সূত্র দিয়ে, তৃতীয় সূত্র। নেক্সট অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য কত? সেটি হচ্ছে 0। পরবর্তী প্রশ্ন বলছে কোনো বস্তুর গতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? এটি সরাসরি না লিখে দিও। নেক্সট বলছে একটি বস্তুর ভর, আচ্ছা এটা একটা সিম্পল ম্যাথ, এটা একটু করে দিচ্ছি। একটি বস্তুর ভর প্রাথমিকের তুলনায় দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হবে? তাহলে ফার্স্ট ক্ষেত্র, দ্বিতীয় ক্ষেত্র ধরি। প্রথমে ভর m1 সমান আমরা m ধরলাম, দ্বিতীয় m2 ভর দ্বিগুণ বলেছে, আগেরটা যদি m হয় দ্বিতীয়টা হয়ে যাবে 2 গুণিতক m। এখানে গতিশক্তি E1 সমান আমরা লিখতে পারি 12m1 v²।
ওকে, এখানে কিন্তু ভি এর কোনো কথা বলেনি, তাই আমরা দুই ক্ষেত্রে ভি ইকুয়াল ধরে নেব। তো হাফকে হাফ এলো, m1 এর মান m, ভি স্কয়ার যেমন ছিল থাকলো। ঠিক একই রকমের দ্বিতীয় ক্ষেত্রে E2 সমান হাফ m2 ভি স্কয়ার। তো হাফকে হাফ এলো, m2 এর মান কত 2m ভি স্কয়ার। তো এখানে 2 কাটবো না, আমরা সলিউশনটা নির্ণয় করার জন্য কেটে দিলে ঝামেলা হতে পারে, তাই এটা সহজভাবে বলছি। দেখো এই যে 2 আছে, 2টাকে আমরা সামনে আনবো, তাহলে 2কে সামনে আনলাম, আর বাকিটা যেমন ছিল তেমন থাকবে, হাফ এম ভি স্কয়ার। এই যে হাফ এম ভি স্কয়ার এর পরিবর্তে এই হাফ এম ভি স্কয়ার সমান E1 লিখতে পারি। তো এখানে আমরা ওটাই এখন করব। আচ্ছা, এটা হচ্ছে E1, তাহলে হাফ এম ভি স্কয়ারের পরিবর্তে E1 দিয়ে দিলাম। তাহলে গতিশক্তি পূর্বের তুলনায় কত গুণ হচ্ছে? এই যে 2 গুণ। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে যে পূর্বের তুলনায় গতিশক্তি দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা এখানে দেখানো হলো, দেখে নিও। নেক্সট বলছে স্টেথোস্কোপ যন্ত্র কোন নীতির ওপর কাজ করে থাকে? এটি শব্দের প্রতিফলন। নেক্সট, কোনো সুরশলাকার গায়ে লেখা আছে 500 হাজ, এর থেকে কি বোঝা যায়? আচ্ছা, কি বোঝা যায়? এটা হচ্ছে দাগ নম্বর ছিল 2.9, এখানে করে দিচ্ছি যে সুরশলাকাটির বাহুর প্রতি, বা এটা বাহুর ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, বাহুটি প্রতি সেকেন্ডে 500 বার পূর্ণ কম্পন হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে? লিন তাপের সিজিএস একক কি? এটি হয়ে থাকে ক্যালোরি পার গ্রাম। নেক্সট, এসআইতে জলের বাষ্পীভবনের লিন তাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। নেক্সট বলছে 20 ক্যালোরি তাপশক্তি পাওয়ার জন্য কি পরিমাণ কার্য করতে হবে? আচ্ছা, এটা এখানেই করে দিচ্ছি, ডাব্লু সমান জে কিউ, এই সমীকরণটা আমরা ব্যবহার করব। ডাব্লু হচ্ছে কার্য, ডাব্লু এর মান বের করতে হবে, জে এর মান হয়ে থাকে এখানে কিন্তু দেওয়া নেই, এটা আমরা থিওরিতে জেনে এসেছি 4.2 জুল পার ক্যালোরি। তো এখানে যে এর মানটা পুট করব 4.2 জুল পার ক্যালোরি ইন্টু কিউ এর মান প্রশ্নেই দেওয়া রয়েছে 20 ক্যালোরি কেটে গেল, এই পয়েন্ট তুললে নিচে 10 হচ্ছে, 0 কেটে গেল, আমরা পাচ্ছি 84 জুল। তাহলে আমরা এখানে লিখে নেব 84 জুল। নেক্সট বলছে নিউক্লিয়ন কি? আচ্ছা, এটাও নেক্সট পেজে এখানে করে দিচ্ছি, নিউক্লিয়ন 2.12। কি লিখবো? যে নিউক্লিয়াসের কেন্দ্রে অবস্থিত নিউট্রন ও প্রোটন এর সমষ্টিকে নিউক্লিয়াস বলে। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে বলছে পি এবং এস যার ভর সংখ্যা আলাদা এবং প্রোটনও আলাদা, তাহলে
এখানে 31 থেকে 15 মাইনাস করলে আমরা 16 পাবো, আর 32 থেকে 16 মাইনাস করলে 16 পাবো। এটা হচ্ছে নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা যেহেতু সমান, তাই আমরা একে বলবো আইসো। আচ্ছা, এটা হচ্ছে সেদিকে তীর চিহ্নর উপরে লেখা হয়ে যাচ্ছে, মানে অন্য কিছু ইঙ্গিত দিয়ে দিবে। আইসোটোন। নেক্সট বলছে এনটিপিতে 0.25। আচ্ছা, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখানে জায়গা নেই। আচ্ছা, এদিকে ওকে, এখানে অ্যান্সারটি মানে কোশ্চেনটি তুলে ধরেছি, দেখে নেব। এনটিপিতে 0.25 মোল HCl এর আয়তন কত? আমরা জানি কি এনটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের জন্য আয়তন কত হয়? 1 মোল সমান আয়তন 22.4 লিটার। তাহলে এখানে আমাদের বলেছে 0.25 মোল এর জন্য আয়তন কত হবে? 22.4 বাই 1 ইন্টু 0.25। এদিকের পয়েন্ট উঠে গেলে দুটো শূন্য, এদিকের পয়েন্ট উঠে গেলে একটা শূন্য। এটা কাটাকাটি করলে হয়, কিন্তু আমরা কাটাকাটিটা করব না। এটা যদি 224-এর সঙ্গে 25 গুণ করো তাহলে পেয়ে যাবে 5600। নিচে 3টে সংখ্যা আছে, তাই উল্টো দিক থেকে 3টা সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত লিটার। এই হয়ে গেল অ্যান্সার। তাহলে এটি দেখে নিও। নেক্সট বলছে 1 মোল ইলেকট্রনে ইলেকট্রন সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23টি। নেক্সট বলছে রক্ত কি ধরনের দ্রবণ? এটি হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে প্রকৃত দ্রবণে দ্রাবক কণাগুলির ব্যাস কত হবে? 10⁻⁻8 সেন্টিমিটার বা তার কম। পরবর্তীতে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমক্ষণ নির্দেশ করতে কোন নির্দেশক ব্যবহার করা হয়? লিট মাস বা যে কোনো ফেলমথিলিন এসব করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে বলছে স্টোন ক্যান্সার কি? এটা নেক্সট পেজে তুলে ধরেছি। এই যে স্টোন ক্যান্সার, এটা হচ্ছে 2.19 এর কোশ্চেন। স্টোন ক্যান্সার কাকে বলে এই পর্যন্ত লিখতে পারো, এটা 1 নাম্বারের, তাই ওটুকু করলেই যথেষ্ট। তার সঙ্গে বিক্রিয়াগুলো দিয়েছি, যদি 2 নাম্বার বা 3 নাম্বার দিয়ে থাকে তাহলে তোমরা এই বিক্রিয়াগুলো সাথে করবে। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে যে মিশ্রণের পৃথককরণের একটি উদ্দেশ্য লেখো। আচ্ছা, এটিও ওখানেই তুলে ধরেছি, যে 2.20 একটি উদ্দেশ্য বলেছে। এই যে এখানে 2টি দেওয়া রয়েছে, তোমরা 1টি বা 2টি করতে পারো। নেক্সট বলছে কোলোফ্রম ও বেনজিনের মিশ্রণ পৃথক করার পদ্ধতির নাম কি? পাতন। নেক্সট ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত লেখো, H+। নেক্সট অ্যানায়ন বিনিময়কারী রেজিনের সাধারণ সংকেত লেখো, OH-। তারপরে বলছে পরিশ্রুত জলের মধ্য দিয়ে অতিবেগুনি রশ্মি পাঠানো হয় কেন? যে জীবাণু মুক্ত করার জন্য। জীবাণু মুক্ত করার জন্য। নেক্সট পরবর্তীতে আচ্ছা, এখন আমরা 3-এর দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম কোশ্চেন বলছে পিতলের ইয়ং গুণাঙ্ক 9.8 ইন্টু 10⁻11 ডাইন সেন্টিমিটার স্কোয়ার এর অর্থ কী? তো এটা এক কথাতে লিখে দিচ্ছি যে পিতলের বিকৃতি ঘটানোর জন্য প্রতি বর্গ সেন্টিমিটারে 9.8 ইন্টু 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন
বলছে ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব এক জিনিস, এর পার্থক্য বা এখানে বলছে বলতে কি বোঝো। তো তোমরা এখান থেকে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝো পয়েন্ট করে করে লিখে দিও, এভাবে ছক করার কোনো দরকার নেই। এখানে প্রথমটা সংজ্ঞা দিয়ে, ঘনত্ব কাকে বলে না, পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়। ওকে, এইভাবে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের এই পয়েন্টগুলো লিখে দিও। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে আয়তন মাপক চোঙ ব্যবহার করে কিভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে, এই যে অ্যান্সারটি তুলে ধরা হয়েছে। নেক্সট পরবর্তীতে, আচ্ছা এখানে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু মন দিয়ে শুনবে কি বলছে। সমতরণে সম্পূর্ণ একটি কণা প্রথম 6 সেকেন্ডে 30 মিটার এবং পরবর্তী 5 সেকেন্ডে 80 মিটার পথ অতিক্রম করে। কণার প্রাথমিক, এটা প্রাথমিক হবে, প্রাথমিক গতিবেগ ও ত্বরণ নির্ণয় করো। তো আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এই যে প্রথম 6 সেকেন্ড, দ্বিতীয় 5 সেকেন্ড, ওকে এটা দুটোই একই রকমের হয়ে গেল। 5 সেকেন্ড, প্রথমটা হচ্ছে 30 মিটার, দ্বিতীয়টা হচ্ছে যে 80 মিটার। এর জন্য গতিবেগ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন এবং ত্বরণ এ সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা মানগুলো এবারে নির্ণয় করব। প্রথম 6 সেকেন্ডটা ধরি, প্রথম 6 সেকেন্ড, এখানে সরণ কত হবে, সরণ এস সমান, আমরা যে সমীকরণটি জেনে এসেছি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এস মানে প্রথম 6 সেকেন্ডে এস কত, 30। ইউ এখানে আমাদের কোনো দেওয়া নেই, তো এখানে বেগ চেয়েছে, তো বেগকে তোমরা ইউ বা ভি বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা সরি এক মিনিট, এখানে প্রাথমিক গতিবেগ বলে দিয়েছে, তাহলে এখানে ইউই হবে। ওকে, ইউ হচ্ছে প্রাথমিক বেগ এবং ভি হচ্ছে অন্তিম বেগ। তো আমরা এখানে ইউ এবং এ এর মান নির্ণয় করব, তাহলে ইউ এর মান কোনো ধরা নেই, তাই ইউকে ইউ রাখলাম। টি এর মান কত, টি হচ্ছে 6, আমরা প্রথম 6 সেকেন্ড ধরে কাজ করছি, প্লাসকে প্লাস থাকলো, হাফ ইন্টু এ এর মান কত কোনো দেওয়া নেই, এ বসিয়ে দিলাম, ইন্টু টি এর মান কত, টি এর মান 6, 6 এর স্কয়ার। এবারে এটা আমরা ক্যালকুলেশন করব, 30কে 30 থাকলো, 6 ইউ, এদিকে প্লাস হাফ এ, 6 6 36, তাহলে আমরা পাচ্ছি কি 30 সমান 6 ইউ। আচ্ছা 6 ইউ এটা না লিখে আমরা যদি এখানে 6 কমন নিয়ে নিই, তাহলে পাচ্ছি ইউ প্লাস এখানে এ বাই 2, আচ্ছা একটা 6 থাকবে, কারণ 6 6 36 হয়, 6 কমন নিয়ে নিয়েছি। তো এই যে 6 কমনটা নিয়েছি, এদিকে গুণ আছে, এদিকে হলে ভাগ হয়ে যাবে, সমান ইউ প্লাস, আচ্ছা এখানে আরও একটা কাজ হতে পারে, 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 2 3 6, ওকে এটা হচ্ছে 3, তাহলে পেয়ে যাব ইউ প্লাস 3a। আর এদিকে যদি কাটাকাটি করি, 6 দিয়ে দিলে 6 5 30, তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 5 সমান ইউ প্লাস 3a। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, এটা হচ্ছে প্রথম 6 সেকেন্ডে। এবার দ্বিতীয় যে 5 সেকেন্ড বলছে, বস্তুটি ছিল ঠিক এখানে, বস্তুটি এখান থেকে এই পর্যন্ত যে আসতে যে সময়টা লাগবে সেটা তাহলে কত, এখানে আমরা এই 6 প্লাস 5 করব, আর সরণ কত হবে 30 প্লাস 80। তো এটা আমরা নেক্সট পেজে দেখে নেব যে পরবর্তী 6 প্লাস 5 সমান
11 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব আমরা এস ডট দ্বারা চিহ্নিত করি, কারণ সেটাও আমরা শুধু সিম্পল এস দ্বারা চিহ্নিত করেছি, একই সাথে মিশে যাবে না হলে। তো এটা কত হবে? 30 প্লাস 80 এত মিটার, অর্থাৎ 110 মিটার। ঠিক এখানেও একই রকমের আমরা সেই একই সমীকরণ ব্যবহার করব, এস ডট সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এস ডট এর মান 110, ইউ এর মান জানা নেই, ইউ থাকলো, টি কত হবে 11 প্লাস হাফকে হাফ থাকলো ইন্টু এ এর মান কত কিছু দেওয়া নেই তাই এ দিলাম, ইন্টু টি এর মান 11 স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে 110 সমান 11 ইউ প্লাস এদিকে আমরা পাচ্ছি কত 11 স্কোয়ার করলে 121, তার সঙ্গে এ গুণ আছে বাই 2। এটা আমরা এবার লসাগুর যোগ বিয়োগ করব, মানে এখানে যোগ দেওয়া রয়েছে তাই যোগ করব, 2 দিয়ে করলে এটা হচ্ছে গুণ হয়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে এই লসাগুর যোগটা না করে এই 121কে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে তোমাদের এই স্টেপ জাম্পটা একটু কম হয়ে যাবে। তাহলে এটা পাবো কি 11 ইউ, এই 121কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6.5 এ। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। নেক্সট পরবর্তীতে আমরা 1 নম্বর সমীকরণে কি জেনেছিলাম, যে একে জেনেছিলাম ইউ প্লাস 3a সমান 5, আর দ্বিতীয়টা আমাদের যেটা এখন নির্ণয় করলাম 11 ইউ প্লাস 6.5 এ সমান 110। এইখান থেকে আমাদের যে কোনো একটা মান নির্ণয় করতে হবে। এখানে ইউকে কাটতে হবে, না হলে এ কে কাটতে হবে। তো এখানে এই সমীকরণটার দিক থেকে আমরা যদি ইউটাকে কেটে দেই তাহলে একটু সহজ হবে। ইউটাকে কিভাবে কাটব, এখানে 11 ইউ আছে, এখানে যদি 11 ইউ হয় তাহলে আমরা কাটতে পারবো। তো কিভাবে করব, তো 1 নম্বর সমীকরণকে পুরোটাকেই যদি আমরা 11 দ্বারা গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি যে 11 ইউ, এদিকে 11-এর সঙ্গে 3 গুণ করলে পেয়ে যাব 33, 11-এর সঙ্গে 5 গুণ করলে পেয়ে যাব 55। ওকে, এটা আমরা পেতে পারি। এবারে এই সমীকরণটাকে আমরা লিখব কি 1 ও 2 নম্বর সমীকরণ সমাধান করে পাই। যে সমাধান করলে কি পাবো 11 ইউ, 1 মিনিট, 11 ইউ প্লাস 6.5 এ মাইনাস 11 ইউ হয়ে যাবে, কারণ এই পুরো সমীকরণটা সমানের ওদিকে থাকছে, এটা যখন অপোজিটে আসবে তখন মাইনাস হয়ে যাবে। এখানেও মাইনাস 33 এ হচ্ছে, আর 110 যেমন ছিল থাকলো, এই প্লাস 55 আছে, এখানে মাইনাস 55 হয়ে যাবে। তো তোমাদের এটা পরীক্ষার খাতাতে করার দরকার নেই, এটা শুধু বোঝানোর জন্য তোমাদেরকে দেখালাম। তারপর থেকেই তোমরা এটা শুরু করো। এদিকে প্লাস 11 ইউ, এদিকে মাইনাস 11 ইউ কেটে যাবে। তো এই 6.5 থেকে মাইনাস 33 মাইনাস করলে আমরা যেটি পাচ্ছি যে মাইনাস 26.5 এ সমান, এদিকে 110 থেকে 55 মাইনাস করলে আমরা 55 পেয়ে যাব, এ কে এ থাকলো। তো এটা আমরা পাচ্ছি 5, এদিকে মাইনাস 2
6.5, এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব -2.07। ওকে, তাহলে এটা আমাদের এ এর মান নির্ণয় হলো। এরপরে আমরা যে দুটো সমীকরণ দেখেছিলাম, তো সেখানে 1 নম্বর সমীকরণে এ এর মান বসিয়ে পাই, এ এর মান বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল, ইউ প্লাস 3a সমান 5। তো এখানে ইউ সমান 5 কে 5 চলে এলো, এই মাইনাস, আচ্ছা সরি মাইনাস বলছি, প্লাস 3a রয়েছে, এটা এদিকে এলে মাইনাস 3a হয়ে যাবে। তো 5 কে 5 এলো, মাইনাস 3। এ এর মানটা এবার আমরা পুট করব। এ এর মান কত ছিল, -2.07। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব 5 - 6.21। আচ্ছা, এখানে অলরেডি আগে থেকে একটা মাইনাস ছিল, এখানে -6.21 আসছে। তো এখানে এই মাইনাস মাইনাস একসঙ্গে হয়ে এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি 5, 6, 11.21 এত মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানেও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, কি বলছে দেখে নেব। একটি গাড়ি স্থিতাবস্থা থেকে, মানে গাড়িটি স্থির অবস্থাতে ছিল, ইউ সমান 0, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছে। তাহলে ত্বরণ কত, এ সমান 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গাড়িটি 25 মিটার দূরত্ব অতিক্রম করলে তাহলে সরণ এস সমান 25 মিটার। গাড়িটির অন্তিম গতিবেগ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন, প্রয়োজনীয় সময় টি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এস এর মান কত, 25, সমান ইউ এর মান 0 ইন্টু টি এর মান কিছু দেওয়া নেই, তাই টি রাখলাম, প্লাস হাফকে হাফ এলো, এ এর মান 0.5 ইন্টু টি এর মান কিছু দেওয়া নেই, তাহলে টি স্কোয়ার। তো এটা আমরা সমাধান করব। এই পয়েন্ট উঠে গেলে এখানে একটা 10 আসবে, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10। ওকে, তো 25 সমান, এখানে এই জিরোর সঙ্গে টি গুণ করলে 0 হয়, তাই এখানে আর লিখছি না। এখানে হাফ, এদিকে নিচে 2 2 গুণ করলে পাচ্ছি 1/4, আর টি স্কোয়ার যেমন আছে উপরে উপরে থাকলো। তো এখানে আমরা এই টি এর মানটি নির্ণয় করব, তাই আমরা লিখতে পারি টি স্কোয়ার সমান 25 ইন্টু 4, এই 4টা উপরে চলে যাবে। তো এই স্কোয়ার যেটা আছে, আচ্ছা 25 4 হয়ে থাকে 100, স্কোয়ার আছে এদিকে হলে রুট, 100 এর মান হয়ে থাকে 10 সেকেন্ড, মানে সেকেন্ড বলছি, টাইম নির্ণয় করছি, টাইমের একক কি সেকেন্ড, তাই সেকেন্ড দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের টি এর মান নির্ণয় হয়ে গেল। আর একটা সমীকরণ ব্যবহার করব, ভি সমান ইউ প্লাস এটি। ওকে, তো এখান থেকে ভি এর মানটা খুব সহজে নির্ণয় করতে পারি। ইউ সমান 0 প্লাস এ এর মান 0.5 ইন্টু টি এর মান যেটা নির্ণয় করেছি 10। পয়েন্ট উঠে গেলে নিচে 10, নিচের 10 উপরের 10 কেটে গেল, থাকছে 5। ভি এর মান নির্ণয় করেছি, তাই এর একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকেই আমাদের টপিকের মধ্যে পার্ট 1-এর মধ্যে এটুকুই রেখেছিলাম, বাকিটা আমরা পার্ট 2-তে আলোচনা করব। যারা এই ক্লাসে নতুন তাদের জন্য বলে দিই, পার্ট 2-তে যেতে চাইলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পার্ট
2 এর লিঙ্কটি পেয়ে যাবে, ওখানে ক্লিক করে পার্ট 2টি দেখতে পারো। ওকে, তো এই বলে পার্ট 1টি এখানে কমপ্লিট করছি। এরপরে আমি পার্ট 2 নিয়ে শুরু করছি, পারলে তোমরাও আমার সাথে এসে জয়েন্ট হও।